ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর উত্তাপ এখন সারা বাংলাদেশে। তবে কুষ্টিয়ার 4টি আসনে এই উত্তাপ একটু অন্যরকমই বলা যায়। গত 15 বছরের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে এখন কুষ্টিয়ার মুখোমুখি অবস্থানে আছে বাংলাদেশের বর্তমান বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। আছে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলো। কুষ্টিয়া সদর থেকে শুরু করে সীমান্তবর্তী দৌলতপুর পর্যন্ত প্রতিটি আসনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা কে কার চেয়ে এগিয়ে তা নিয়ে উঠছে চায়ের কাপে জ্বর। বিএনপি তাদের হারানো দুর্গ ফিরে পেতে মরিয়া, অন্যদিকে জামায়াত তাদের দীর্ঘদিনের তৃণমূল সাংগঠনিক শক্তিকে পুঁজি করে বড় চমক দিতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে। কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিকভাবে ঐতিহ্যবাহী একটি জেলা। এই জেলা থেকে বহু রাজনীতিবিদ উঠে এসেছেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে। পদ্মাপাড়ের এই জেলাটি ইতিহাস, সংস্কৃতি, রাজনীতির জন্য সারা দেশে সুপরিচিত। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের মতো কুষ্টিয়াতেও বিরাজমান। প্রত্যেকটি আসনেই চলছে সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা ও গণসংযোগ। সবাই চেষ্টা করছেন ভোট নিজেদের পক্ষে টেনে নিতে। কুষ্টিয়া জেলাটি 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। আজকের ভিডিওতে আমরা কুষ্টিয়া 1 থেকে কুষ্টিয়া 4 আসন পর্যন্ত প্রতিটি আসনের প্রার্থীদের জনপ্রিয়তা, অভ্যন্তরীণ কোন্দল এবং জয়ের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ করব। মানে কুষ্টিয়ার 4টি আসনে কোন দলের কোন প্রার্থীর জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি বা কোন প্রার্থী জিতবে আগামী নির্বাচনে তা নিয়েই জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ কুষ্টিয়ার ভোটের মাঠ এবার গত কয়েক দশকের চেয়ে একদম ভিন্ন বলা যায়। দর্শক, আপনি কোথা থেকে বা কোন আসন থেকে ভিডিওটি দেখছেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আপনি যদি কুষ্টিয়ার মানুষ হয়ে থাকেন তাহলে ভিডিওটি কুষ্টিয়ার মানুষকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি আপনার ফেসবুক আইডি বা সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার আইডিতে শেয়ার করতে পারেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। কুষ্টিয়া 1 আসন, দৌলতপুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনের ইতিহাস হচ্ছে পারিবারিক ঐতিহ্য বনাম তৃণমূলের শক্তি। বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন এখানে রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং দৌলতপুর উপজেলার বিএনপির সভাপতি। আসনটিতে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হচ্ছেন মাওলানা বেলাল উদ্দিন। এই আসনটি ঐতিহাসিকভাবে বিএনপির শক্তিশালী একটি ঘাঁটি। বাচ্চু মোল্লার পিতা প্রয়াত আহসানুল হক পচা মোল্লার এক বিশাল ব্যক্তিগত ইমেজ এখানে কাজ করে সবসময়। তবে দৌলতপুরে বিএনপির ভিতরে কিছুটা উপদলীয় কোন্দল রয়েছে, কারণ এখানে বিএনপির একটি গ্রুপ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে চায় না। তার মনোনয়ন পরিবর্তনের দাবিতে বেশ কয়েকবার বিক্ষোভ সমাবেশ হয়, তবে শেষ পর্যন্ত এখানে নির্বাচন করবে এবার রেজা আহমেদ বাচ্চু মোল্লাই। অন্যদিকে উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন দীর্ঘ সময় ধরে চরাঞ্চল ও তৃণমূল পর্যায়ে ব্যাপক জনসংযোগ করেছেন। তার একটি আলাদা ভোট ব্যাংক তৈরি হয়েছে এই আসনটিতে। চরের মানুষদের একদম কাছ থেকে গিয়ে নিজে আশ্বাস দিয়েছেন, তাদের পক্ষে কাজ করার কথা বলেন এবং জামায়াতে ইসলামের ক্যাডার ভিত্তিক রাজনীতি ও সুসংগঠিত দলের কারণে কুষ্টিয়া 1 আসনে আলাদা এক ফ্যানবেস তৈরি হয়েছে তার। তবে ভোটারদের দীর্ঘদিনের সহানুভূতি বাচ্চু মোল্লার দিকে থাকলেও চরাঞ্চলের ভোট যদি জামায়াত নিজেদের পকেটে নিতে পারে তবে বাচ্চু মোল্লার জন্য জয় পাওয়া কঠিন হবে এই আসনটিতে। আর দলীয় কোন্দলের কারণে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বিবেচনার ফলেও এই আসনে বিবেকে পড়তে পারেন বাচ্চু মোল্লা। তবে অতীত পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন ধানের শীষের প্রার্থী। যদি বিএনপির প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন না করেন এবং এখানে যদি তারা ঐক্যবদ্ধ হয়ে যান তবে আসনটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে ধানের শীষের পক্ষেই যাবে। কুষ্টিয়া 2 আসন, মিরপুর ভেড়ামারা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগিব রুফ চৌধুরী। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত নেতা আব্দুর রুফ চৌধুরীর সন্তান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর। তিনি কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির। এই আসনে জাসদ নেতা হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর। ব্যারিস্টার রাগিব রুফ চৌধুরী একজন শিক্ষিত ও মার্জিত প্রার্থী হিসেবে তরুণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয় এবং এখানেও তিনি সবার কাছে বেশ জনপ্রিয় একজন প্রার্থী। তিনি দুদকের প্রধান আইনজীবী হিসেবে কাজ করছেন। তার কাজ ও নৈতিক গুণাবলীর জন্য তাকে অনেকেই গুণী রাজনীতিবিদ হিসেবে দেখেন। এই আসনে তার প্রচার প্রচারণা ও গণসংযোগ ছিল বেশ ভালোভাবেই। জনগণের সঙ্গে কানেক্ট করতে পেরেছেন খুব সহজেই এবং এমনিতেও এই আসনে তার আলাদা একটি পরিচিতি রয়েছে তার কাজের জন্য। তার বিরুদ্ধে খুব কমই অভিযোগ আছে মানুষের, যদিও বা কুষ্টিয়া 2 আসনে দলীয় কিছু কোন্দল আছে, যেমন প্রার্থী বদল নিয়ে অন্য মনোনয়ন প্রত্যাশী নেতারা কিছুদিন বিক্ষোভ মিছিল করেন। তবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর দীর্ঘ সময় ধরে মিরপুর ও ভেড়ামারার প্রতিটি ইউনিয়নে সাংগঠনিকভাবে কাজ করেছেন। প্রতিটি এলাকা মহল্লায় তার গণসংযোগের আজ ছিল চোখে পড়ার মতো এবং আসনটিতে আগেও জামায়াতের একটি আলাদা ভোট ব্যাংক ছিল। এবার তাদের কৌশল 10 দলীয় জোট এবং তরুণ ভোট নির্বাচনী মাঠে বেশ সুবিধা দিবে বলে ধারণা করা হচ্ছে। তাই ভোট ভাগাভাগিতে রাগিব রুফ চৌধুরীর জন্য জয় নিশ্চিত করা কুষ্টিয়া 2 আসনে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে বড় দলের ভোট ব্যাংক হিসেবে বিএনপির পাল্লা এখানে
কিছুটা বাড়ি এখন পর্যন্ত বলা যায়। তবে জামায়াতের গণসংযোগ ও শেষ সময়ে তাদের জোটের ভিত্তিতে এই আসনের ইতিহাস এবার পাল্টাতেও পারে। কুষ্টিয়া ৩ আসন। কুষ্টিয়া সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকার। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব, একাধারে প্রকৌশলী, শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও একজন রাজনীতিক। এই বহুমাত্রিক পরিচয়ের সমন্বয়ে জাকির হোসেন সরকার আজ কুষ্টিয়ার রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের হেভিওয়েট প্রার্থী এবং জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি কুষ্টিয়া সহ সারা দেশে অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী বক্তা। কুষ্টিয়া সদর আসন এবার সারা দেশের আলোচনার কেন্দ্রে, কারণ এখান থেকে নির্বাচন করছেন মুফতি আমির হামজা। তিনি এই আসনে মোটর বাইক র্যালি, গণসংযোগ, সভা সমাবেশ, মিছিল মিটিং করে তার উপস্থিতির জানান দিয়েছেন বেশ শক্তভাবেই। এই আসনে তার পক্ষে একটি শক্ত জনসমর্থন তৈরি হয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকার বিএনপির রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তিনি বেশ সংগ্রাম করে রাজনীতিতে থিতু হয়েছেন। ছিলেন সদর উপজেলার চেয়ারম্যানও। 2018 সালের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আসনটিতে বিএনপির কোনো দলীয় কোন্দল নেই, তাই এই আসনে জাকির হোসেন সরকার একটি ভালো অবস্থান আছে নিজের ভোটের মাঠে। এবং আসনটিতে মুফতি আমির হামজার ধর্মীয় জনপ্রিয়তা যদি ব্যালট বক্সে রূপান্তর হয়, তবে ধানের শীষের জন্য এটি সবথেকে বড় একটি বিপদ হতে পারে। এবং মুফতি আমির হামজার বিভিন্ন বক্তব্য তার নিজের জনপ্রিয়তাকে নিজেই ডুবিয়েছে বিভিন্ন কারণে, যে কারণে তিনি অনেকটাই সংকটে পড়তে পারেন আগামী ভোটের মাঠে। তাই সদরে এবার বিএনপি জাকির হোসেন জিতবে নাকি জনপ্রিয়তা নিয়ে মুফতি আমির হামজা জিতবে, সেটি নিয়ে এখনো সন্দিহান রয়েছে। কুষ্টিয়া 4 আসন। কুমারখালী উপজেলা ও খোকসা উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পিতা সৈয়দ মাসুদ রুমি একই আসনে 1979 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে। এবং জামায়াতের প্রার্থী আসনটিতে আফজাল হোসেন। তিনি কুমারখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির। এই আসনে আফজাল হোসেন অত্যন্ত শক্তিশালী একজন প্রার্থী। তিনি কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে এলাকায় বেশ পরিচিত একজন ছিলেন। এই আসনে তার প্রচার প্রচারণা ছিল বেশ ভালোভাবেই। প্রত্যেকটি এলাকায় গণসংযোগ করতে বাকি রাখেননি। এবং তার সবচেয়ে বড় শক্তি হলো তিনি কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, তাই তার ব্যক্তিগত আশ্বাস অনেক বেশি এই আসনে। বিএনপির প্রার্থী রুমি বর্ষিয়ার নেতা হলেও তাকে নিয়ে স্থানীয় বিএনপির একটি অংশের ক্ষোভ রয়েছে। তবে সাবেক এমপি হিসেবে এখনও তার বেশ প্রভাব আছে এই আসনে। যদিও বিএনপির বিদ্রোহী প্রার্থীর কারণে তার ভোট ভাগ হয়ে যাবে এখানে, যার কারণে এটা সুবিধা পাবে 10 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন। তাই এই আসনে অনেকটাই এগিয়ে থাকবে বিএনপির প্রার্থী থেকে জামায়াত মনোনীত প্রার্থী। শেষ পর্যায়ে সার্বিকভাবে কুষ্টিয়ার রাজনীতিতে বিএনপি একটি বড় ভোট ব্যাংক নিয়ন্ত্রণ করলেও জামায়াতের একক প্রার্থী দেওয়ার কৌশল এবং প্রতিটি ওয়ার্ডে তাদের নিয়মিত গণসংযোগ বিএনপিকে বেশ দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তরুণ ভোটার এবং 10 দলীয় জোটের কারণে জামায়াত আবার একটি ভালো অবস্থানে রয়েছে। কুষ্টিয়া 1 ও 2 আসনে বিএনপির জয়ের সম্ভাবনা বেশি থাকলেও কুষ্টিয়া 3 ও 4 আসনে জামায়াত বর্তমানে অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপির জন্য। তাই বলা যায় কুষ্টিয়ার আগামী সংসদ সদস্য কে হবে সেটির একটি আস আপনারা করতে পেরেছেন।